নমস্কার, আমি চিন্ময়ী বিশ্বাস। আজকে তোমাদের সামনে মূল্যবোধ সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরব। সবার আগে আমাদের জানতে হবে মূল্যবোধ বিষয়টি কী। মূল্যবোধ বিষয়টি এক কথায় বলতে গেলে মানুষের আচরণের একটি মানদণ্ড। এই মানদণ্ডর মাধ্যমেই সে ভালো মন্দ, সত্য মিথ্যা, কোন জিনিসটি প্রয়োজনীয় বা কোনটি অপ্রয়োজনীয়, সেই জিনিসগুলিকে বোঝা যায়। প্রত্যেকটি ব্যক্তি ভেদে এই বিষয়গুলি কিন্তু আলাদা হতে পারে। আজকে আমার কাছে যে বিষয়টি প্রয়োজনীয়, সে বিষয়টি তোমাদের কাছে প্রয়োজনীয় নাও হতে পারে। আবার তোমাদের কাছে যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমার কাছে প্রয়োজনীয় নাও হতে পারে। আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই বিষয়গুলির মধ্যে মতভেদ বা পার্থক্য রয়েছে। প্রত্যেকটি ব্যক্তি একটা নির্দিষ্ট আইডিওলজি নিয়ে চলে। প্রত্যেকটি ব্যক্তির মধ্যেই দেখবে বিভিন্ন রকমের নীতিবোধও থাকে। তারা সেই নীতিবোধ অনুযায়ী চলে। এবার এই বিষয়গুলির উৎপত্তি হয় কোথা থেকে? এই বিষয়গুলির উৎপত্তি বিভিন্ন জায়গা থেকে হতে পারে। পরিবার হতে পারে, বিদ্যালয়, ধর্ম, গণমাধ্যম। এখন তো বিশেষভাবে গণমাধ্যম বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য গণমাধ্যমটা একটা আমাদের জীবনের একটা বিশেষ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর এই গণমাধ্যমও কিন্তু আমাদেরকে ভীষণভাবে আমাদের নৈতিকতার উপরে কিন্তু প্রভাব ফেলে চলেছে। তারপরে আরও পারিপার্শ্বিক পরিবেশ, এই বিষয়গুলি আমাদের নৈতিকতাকে, আমাদের মূল্যবোধকে কিন্তু সবসময় প্রভাবিত করে যাচ্ছে। এবারে প্রথমেই চলে আসি মূল্যবোধের একটি অন্যতম উৎসস্থল পরিবার। আমরা প্রত্যেকেই যে পরিবারে মানুষ হচ্ছি, যে পরিবারে বড় হচ্ছি, সেই পরিবারের থেকে কিছু না কিছু গুণ, দোষ যাই বলে থাকো না কেন, সেগুলো সব পেয়ে থাকি। কিন্তু কোনো পরিবারই পারফেক্ট হয় না, কিন্তু প্রত্যেকটি পরিবার থেকেই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় অবশ্যই থাকে। অনেক পরিবারের মধ্যে এমন দেখা যায় যে বড়দেরকে দেবতা জ্ঞানে পুজো করছে। আবার অনেক পরিবারে দেখা যায় যে না, বড়রাও, আমরা সবাই সমানভাবেই বড় হয়েছি, যেহেতু সবাই সমানভাবেই ট্রিট হয়ে আসছে। সেই ক্ষেত্রে দিয়ে দেখতে গেলে প্রত্যেকটি পরিবারের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, নির্দিষ্ট কিছু যাকে বলা চলে ডিসিপ্লিন কিন্তু থাকে। অনেক পরিবারের মধ্যে দেখা যায় যে তারা খুব সকালে ঘুম থেকে ওঠে, নিয়মিত শরীরচর্চা করছে, নিয়মিত তারা খাদ্যাভ্যাস যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে হেলদি, তারা ওই বিষয়টিকে ভীষণভাবে জীবনে গুরুত্ব দেয়। আবার অনেক পরিবারের মধ্যেও দেখতে পাবে এমন যে পরোপকারী একটা মনোভাব, যে আমার কাছে যা আছে আমি সেটুকু দিয়ে অন্যান্য মানুষের মধ্যে আমার নিজের ভালো যেটুকু রয়েছে সেটুকু আমি অন্যান্য মানুষের মধ্যে যাতে বিতরণ করতে পারি। এবার পরিবার সম্পর্কে বলতে গেলে অনেক কথা উঠে আসে। পরিবারই হলো এমন একটি জায়গা যেখানে ব্যক্তি তার জীবনের প্রথম পদক্ষেপগুলি ফেলে থাকে, যে একদম বেসিক নিডসগুলো যেখান থেকে পায়। যখন সে দেখে যে এই বিষয়গুলি এইভাবে চলছে বা এই বিষয়গুলির বিষয়বস্তুগুলো এইভাবে বললে পারে, এইভাবে করলে পারে বিষয়গুলি ভালো হচ্ছে বা আমাদের কাছে সেই জিনিসগুলি ঠিকঠাকভাবে এসে পৌঁছচ্ছে, তখন আমরা কিন্তু পরিবারের সেই বিষয়গুলিকে খুব ভীষণ নিজের মধ্যে আর কি ওতপ্রোতভাবে জড়িয়ে নিই। এবং বাচ্চাদের মধ্যে অনুকরণ প্রবৃত্তি দেখা যায়। আমরা বাড়িতে যা দেখছি, যা শুনছি, ছোট থেকে যা ব্যবহার বড়দের দেখে এসছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা করে থাকি। আজকে যদি আমরা দেখি যে আমার বাবা মা বড়দের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, বড়দের প্রতি আদর্শ একটা মনোভাব পোষণ করছে, বড়দেরকে খুব ভালোভাবে ট্রিট করছে, কিংবা আমরা এরকম যদি দেখি যে ভীষণভাবে পরোপকারী একটা মনোভাব, যে না সাহায্য করছে, সেটা আর্থিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক, যেভাবে হোক বড়দেরকে সাহায্য করে চলেছে, বা বড়দের হোক বা নিজের প্রতিবেশীদের, পাড়াতে একটা সুনাম আছে সেই ফ্যামিলিটার, তখনই দেখবে সেই ফ্যামিলির যে ছোট সদস্যরা হয় তাদের মধ্যেও কিন্তু সেই গুণগুলি আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ,
প্রত্যেকটা জেনারেশনের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো ছোট ছোটোভাবে তুমি বুঝতে পারবে, দেখতে পাবে। এবার এই পরিবার থেকেই কিন্তু আমরা বেসিক একদম শৃঙ্খলাগুলো দেখে থাকি, যেটাকে আমরা বলে থাকতে পারি ডিসিপ্লিন। ছোট থেকে শিশুদের মধ্যে যে সমস্ত নিয়মানুবর্তিতাগুলি গড়ে তোলা যেতে পারে, সেগুলো যদি আমরা তাদের মধ্যে গড়ে তুলতে চাইছি, কিন্তু আমরা যদি সেই বিষয়গুলিকে না ফলো করি, তারা কিন্তু সেই বিষয়গুলি একটা সময় পরে আর ফলো করবে না। বাবা মা যদি সকালে ওঠে, বাচ্চাও সকালে উঠবে এবং সেটা তার অভ্যেসে পরিণত হবে। কিন্তু এখন বর্তমানে দেখা যায় অনেক ছেলে মেয়ে একটা সময় অবধি তো ঠিকঠাক চলছে, ডিসিপ্লিন অনুযায়ী চলছে, সকালে উঠছে, সকাল থেকে পড়াশোনা করতে বসছে, কিন্তু বড় হতে হতে রাত জাগার প্রবৃত্তি বেড়ে যাচ্ছে এবং সকালে সে উঠতে পারছে না। ফলে তার একটা গোটা সাইকেল, জীবন মানে দিনের একটা গোটা যে সাইকেল, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। ডিসিপ্লিন বজায় থাকলে তোমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। এই জিনিসটা ছোটবেলা থেকে পরিবার থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। তারপরে আসে মানসিকতা। একটা সুস্থ পরিবার, একটা সুস্থ মানসিক পরিবার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বাবা মা যদি সুস্থভাবে ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিংবা তাদের সাথে যদি বন্ধুদের মতন মেলামেশা করে, তবে দেখবে তারা কিন্তু বাবা মাকে ভয় পাওয়ার থেকে তাদের জীবনের নানান সমস্যাগুলি কিন্তু সে তাদের সাথে আলোচনা করবে। আর এই আলোচনার মাধ্যমেই বাবা মা কিন্তু বুঝতে পারবে যে তার ছেলেমেয়ের জীবনে কি চলছে কি না চলছে। এখন যদি তারা আমাদেরকে কিছু বলতে আসে, আমরা বাবা মা রূপে যদি তাদেরকে সেখানে বকাঝকা করি বা তাদের যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু তারা দ্বিতীয়বারের থেকে বা পরবর্তী সময় থেকে কিন্তু আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। আর এই দূরত্ব কিন্তু মারাত্মক। এই দূরত্বের মাধ্যমেই পরিবারের মধ্যে ফাটল ধরে যায়। তাই জন্য বাবা মাকে বুঝতে হবে যে একটা বাচ্চাকে সুস্থ মানসিক পরিবেশ দিতে গেলে তাদেরকেও সেইভাবেই কন্ট্রিবিউট করতে হবে। তাদেরকেও বুঝতে হবে বর্তমানের চালচলন, বর্তমান ব্যবস্থা সম্পর্কে। এবারে চলে আসি বিদ্যালয়। বিদ্যালয়ে সম্পর্কে বলার তো অনেক কিছুই রয়েছে। একটা বাচ্চা পরিবার থেকে বেরিয়ে বিদ্যালয়েই কিন্তু সব থেকে বেশি সময় সে কাটায়। জীবনের একটা দীর্ঘ সময় সে কিন্তু বিদ্যালয়ে কাটায় এবং দিনের একটা দীর্ঘ সময়ও কিন্তু সে বিদ্যালয়েই কাটায়। বিদ্যালয় হচ্ছে একটা ন্যায়পরায়ণতার অন্যতম জায়গা, যেখানে শিক্ষকেরা বাচ্চাদেরকে সবসময় মূল্যবোধ সম্পর্কিত সমস্ত বিষয়বস্তুগুলো শিক্ষা দিয়ে থাকে। বিদ্যালয়ে কিন্তু একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে তোলার উপযুক্ত জায়গা। এখানে আমরা সিলেবাসে অনেক বিষয় কিন্তু যুক্ত করতে পারি। বিদ্যালয় সম্পর্কে বলতে গেলে মানে বলার কোনো অবকাশ রাখে না বিদ্যালয় একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বিদ্যালয় থেকে সে সমস্ত নৈতিকতা কিন্তু গ্রহণ করে থাকে। আমরা বিভিন্ন দিন উদযাপন করে থাকি বিদ্যালয়ে, সেগুলোও কিন্তু নৈতিক পরিবেশ সম্পর্কে সচেতন করার মতনই একটা বিষয়। বিদ্যালয় সম্পর্কে বলতে গেলে আমরা শৃঙ্খলা বলতে পারি। বিদ্যালয়ে একটা নিয়মিত সময়ে পৌঁছনো, নিয়মিত সময়ে বাড়ি আসা, নিয়মিত সময়ে টিফিন হবে, নিয়মিত সময়গুলি রুটিন ভাগ করে দেওয়া থাকে যে প্রত্যেকটা ক্লাস কখন কখন নিয়মে কিভাবে হবে। এবং শিক্ষকরা বর্তমানে এই বিষয়গুলিকে নিয়ে আরও বেশি পরিমাণে কনসার্ন হচ্ছে যে কিভাবে আরও বেটার ওয়েতে বাচ্চাদের পড়ানো যেতে পারে, যার মাধ্যমে তারা শিখবে, বেশ ভালো শিখবে, ভালোভাবে বিষয়গুলিকে অনুধাবন করতে পারবে। এবার বিদ্যালয়ে কি বিষয় পড়ানো হচ্ছে তার মধ্যে নৈতিকতা যদি যুক্ত আরও ভালোভাবে করা যেতে পারে, আমরা বিভিন্ন মনীষীদের জীবন পড়াতে পারি, মনীষীদের জীবনী পড়াতে পারি। তাদের জীবনের শৃঙ্খলা, তাদের জীবনের নৈতিকতা, তাদের জীবনের আদর্শ, এই বিষয়গুলি কিন্তু আমরা বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে এবং তাদের জন্মদিন, তাদের মৃত্যুদিন, এই বিষয়গুলি উদযাপন করার মাধ্যমে কিন্তু বহু জিনিস শিখতে পারি। আমাদের দেশের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি বিদ্যালয়ে, এবং এগুলি কিভাবে হয়েছে, কিভাবে সম্ভব হয়েছে, সেই সমস্ত মনীষী, সেই সমস্ত বিপ্লবীদের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা সেই দিনগুলি উদযাপনের মাধ্যমে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে প্রদান করতে পারি। তারপরে আসে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমেও নৈতিকতার প্রবর্তন করা যেতে পারে। যেমন
সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আগেই বললাম, প্রত্যেকটা, আমাদের দেশ হচ্ছে একটি বৈচিত্র্যময় একটি দেশ, যেখানে বহু সাংস্কৃতিক বিষয়বস্তু কিন্তু এর মধ্যে রয়েছে, বহু সংস্কৃতির মানুষ এর মধ্যে রয়েছে, তাদের খাওয়া দাওয়া, তাদের আচার অনুষ্ঠান এবং নৈতিকতা এইখানেই উঠে আসে যে আমরা সকলে একই সাথে মিলেমিশে এই বিষয়গুলিকে একই সাথে পালন করে থাকি, কোনো রকম কোনো হিংসাত্মক মনোভাব না রেখে। আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং তার মধ্যে কিন্তু সব রকমের মানুষই তাদের কন্ট্রিবিউশন রেখেছে। আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, সেগুলো পূজা অর্চনাও হতে পারে। আমরা অনেক বিষয় এরকম দেখে থাকি যে আমাদের হিন্দুদের বা মুসলমানদের বা খ্রিস্টানদের, বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন পালনীয় অনুষ্ঠানগুলি কিন্তু আমরা সবাই একত্রে পালন করি। এটি কিন্তু একটা বিরাট বড় নৈতিকতার পরিচয়। আমরা অন্যদের ধার্মিক অনুষ্ঠান হতে পারে বা তাদের কোনো কিছু বিচার বিবেচনা না করে আমরা নির্দ্বিধায় তাদেরকে সাহায্য করতে পারি, আমরা নির্দ্বিধায় তাদের কাছ থেকে সাহায্য নিতেও পারি। সেই বিষয়গুলি কিন্তু আমাদেরকে এই বিদ্যালয়ের মাধ্যমে আসে, কারণ বিদ্যালয়ে সমস্ত ধরনের মানুষ পড়াশোনা করছে। বিদ্যালয়ে কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যটিকেও বজায় রাখার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিদ্যালয় এমন একটি জায়গা যেখানে আমরা খেলাধুলার মাধ্যমে অনেক বিষয় শিখতে পারি। আমরা খেলাধুলার মাধ্যমে কেউ যদি কখনো পড়ে যায়, আমরা কিন্তু হাসাহাসি না করে বা আমরা কিন্তু তাকে তাচ্ছিল্য না করে আমরা কিন্তু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এই বিষয়গুলি কিন্তু বিদ্যালয় থেকেই শেখা হয়। একত্রিত হওয়া, ইউনাইটেড হওয়া, এই বিষয়গুলি কিন্তু বিদ্যালয়ে বিরাট ভূমিকা পালন করে। এবারে চলে আসি সমাজ। মানুষ একটি সামাজিক জীব, এই কথাটি আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সমাজ এমন একটি জায়গা যেটা ছাড়া কিন্তু মানুষ থাকতে পারে না, আর সমাজ তৈরিও করেছে কিন্তু মানুষ। সমাজের প্রত্যেকটি আলাদা আলাদা সমাজে আলাদা আলাদা কিন্তু মানদণ্ড থাকে। এটা কিন্তু বিভিন্ন দেশে বা আমাদের এত বৈচিত্র্যময় একটি দেশ, আমাদের পশ্চিমবঙ্গে একরকম সামাজিক ব্যবস্থা, পশ্চিমবঙ্গের পাশের রাজ্যগুলিতে কিন্তু আর এক রকমের সামাজিক ব্যবস্থা। এবারে শুধু পশ্চিমবঙ্গই নয়, তুমি যদি জায়গা অনুযায়ীও দেখো যে পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবেশের যে সামাজিক মানদণ্ড, সামাজিক বিষয়বস্তু, সেগুলো কিন্তু শহরের তুলনায় বহুলাংশে আলাদা। সমাজ মানুষ তৈরি করে, আবার সমাজের বেশ কিছু জিনিস যেগুলো হয়তো পূর্বে কোনো রকম কোনো মানদণ্ড ছাড়া তৈরি হয়েছে, লোকমুখে প্রচলিত, সেই বিষয়গুলি কুসংস্কার রূপে কিন্তু বর্তমানে অনেক রকম প্রভাব ফেলতে পারে। সেই বিষয়গুলিকেও কিন্তু ভাঙতে সাহায্য করে। আর তার জন্য কি দরকার না শিক্ষা। আর আমাদের এই যে বিদ্যালয়ে যে ধরনের শিক্ষা দেওয়া হবে, কি ধরনের সামাজিক পরিবেশ তৈরি হবে, কি ধরনের মানদণ্ড তৈরি হবে, সেটার কিন্তু সমাজ একটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে। সমাজের মধ্যে দেখো কত কিছু পড়ছে, প্রতিবেশীদের ভূমিকা পড়ছে, সামাজিক ব্যবস্থা পড়ছে, রাজনৈতিক বিষয় পড়ছে, আইন বিচার পড়ছে। সমাজের মাধ্যমে যে বিষয়গুলি আমরা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সে বিষয়গুলি হচ্ছে সামাজিক আচার নীতি। বর্তমানে যে এই যে মোবাইলের যে আমাদের এত ব্যবহার, এটা কিন্তু এখন আমাদের একটা সামাজিক স্ট্যাটাসে চলে এসছে, যেটা কিন্তু আগে ছিল না। আগে আমাদেরই ছোটবেলায় হয়তো মোবাইল ছিল না, এত সমাজে কিন্তু এর কোনো এফেক্ট ছিলই না, কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে, আর সেটা ভীষণভাবে রয়েছে। এখন একটা মানুষ মোবাইল ছাড়া চলতেই পারছে না। তার সমাজে অন্য কোথাও কি চলছে সেইগুলো কিন্তু আমরা জানতে পারছি, সেইগুলো কিন্তু এই সমাজের মধ্যেই চলছে, যেটা আমরা আগে জানতাম না এখন কিন্তু জানতে পারি। আর তার প্রধান কারণ হচ্ছে গিয়ে মোবাইল বা ইন্টারনেট, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। সমাজ বলতে যেটা আমরা বুঝতে পারি যে সমাজের সাথে মেলামেশাটা করবো কী করে। এখন যদি আমি
নানান রকম অসামাজিক কাজ করে থাকি, সেগুলো তাহলে সমাজ তো মেনে নিচ্ছে না। আর এগুলো কিন্তু ঠিকও করে দিয়েছে সমাজ, যে এই বিষয়গুলি অসামাজিক, যা লোকের ক্ষতি করতে পারে, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই ঘৃণ্য হতে পারে, যা আমাদের সমাজে বেঁচে থাকার পক্ষে ভীষণভাবে বাধা সৃষ্টি করতে পারে, এই বিষয়গুলি সব কিছুই কিন্তু সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণ করছে। এবার আসি, যদি সামাজিকীকরণ বিষয়টি বলি তাহলে কি হবে। সামাজিকীকরণ বিষয়টি হচ্ছে এমন একটি বিষয় যেখানে আমরা সমাজে কি করে মিশতে হবে, সমাজে কি করে চলতে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা তৈরি করি, আর সেই ধারণা অনুযায়ী সেটা বাস্তবায়িত করি। আমাদের পরিবারের ভূমিকাই হচ্ছে বাচ্চাকে বা শিক্ষার্থীকে সামাজিকভাবে উপযুক্ত করে তোলা, যা সমাজের উপকারিতায় কাজে লাগবে, যা সমাজকে একটি অন্য ভালো মাত্রা দিতে পারে বা সমাজকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বিশ্বের দরবারে একটা ভালো জায়গা দিতে পারে। এরপরে আসে সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজ কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। আমাদের ঘরে ঘরে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালিত হয়, সেগুলো কিন্তু সমাজের মাধ্যমেই হয়। সমাজই কিন্তু আমাদের সেগুলো করতে বাধ্য হয়তো করে না, কিন্তু আর পাঁচজন লোক যখন সেটাকে পালন করছে এবং তার ফলাফল হিসেবে একটি ভালো দিক উঠে আসছে, আমরাও কিন্তু সেই জিনিসটি করতে চাই, একটি ভালো দিক যাতে আমাদের জীবনেও উঠে আসে। এরপরে আমরা চলে যাব ধর্ম। ধর্ম কিভাবে মানুষকে নৈতিকতার দিকে অগ্রসর করতে পারে। এটা খুব স্বাভাবিক, কারণ ধার্মিক দিক আমাদের সবসময় নৈতিকতাই শেখায়, পরোপকারিতা শেখায়, এবং কিছু কুসংস্কারও থাকে যে জিনিসগুলি থেকে আমরা শিক্ষার মাধ্যমে অবগত হতে পারি। ধর্মের মাধ্যমে আমাদের একটি নৈতিকতা তৈরি হয়, একটি নৈতিক ভিত্তি তৈরি হয়। আমাদের মধ্যে মানুষের প্রতি মানুষের যে একটি বিশেষ সম্পর্ক, সেই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে তুলে ধরে। আমাদের দেশে বিভিন্ন রকমের ধর্মের মানুষ কিন্তু বসবাস করছে এবং প্রত্যেকের প্রতিই কিন্তু আমরা শ্রদ্ধাশীল। প্রত্যেকটি ধর্মেই কিন্তু শেখানো হয় যে একটি মানুষ অপর মানুষের কিভাবে সাহায্যে আসতে পারে, একটি মানুষ অপর মানুষকে কিভাবে সাহায্য করতে পারে। বিভিন্ন বাণী থাকে, যে বাণীগুলি ধর্মের মাধ্যমে প্রচারিত হতে পারে। ধর্মের মাধ্যমে কিন্তু ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক বিকাশ তৈরি হয়, যে আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে মানুষ কিন্তু বিভিন্ন রকম শৃঙ্খলার মধ্যেও আসতে পারে। মেডিটেশন করা বা ধ্যান করা, বিভিন্ন যোগাসন করা, সকালবেলা ঘুম থেকে উঠে একটি ডিসিপ্লিন, একটি শৃঙ্খলার মাধ্যমে জীবন সূচনা করা, নতুন একটি দিনের সূচনা করা, সে বিষয়গুলি কিন্তু ধর্ম বহুলাংশে কিন্তু শেখায়। ধর্মের মেন একটি বিষয় হলো মানব সেবা তথা জীব সেবা। বিভিন্ন রকমের পীড়িত মানুষ থাকে, বিভিন্ন রকমের রাস্তাঘাটে আমরা দেখতে পাই খুব অসহায় মানুষ থাকে। আমাদের কিন্তু ভেতর থেকে মূল্যবোধ জাগ্রত হয় বলে, আমাদের নৈতিক দিকগুলি জাগ্রত হয় বলে আমরা কিন্তু কোথাও না কোথাও তাদের প্রতি সহমর্মিতা দেখাই এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করি, কিছু সাহায্য করার চেষ্টা করি। এই বিষয়গুলি কিন্তু এক প্রকার ধর্ম থেকেও আসে। আজকে হয়তো কারোর বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, আর্থিক দিক থেকে হতে পারে বা শারীরিকভাবে অসুস্থ, পাড়া প্রতিবেশীরা কিংবা একই রিলিজিয়ানে থাকাকালীন কিংবা অন্য রিলিজিয়ানে থাকা ব্যক্তিরাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই বিষয়গুলি কিন্তু ধর্ম ভীষণভাবে সাহায্য করে থাকে। আমাদের বিভিন্ন নৈতিকতার বিকাশ এই ধর্ম থেকে কিন্তু জাগ্রত এইভাবেই হয়। আজকে কোনটি ঠিক ভুল এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে ধর্ম, বিদ্যালয়, পরিবার এই বিষয়গুলি ভীষণভাবে শেখাতে সাহায্য করে। ধর্মের মাধ্যমে কিন্তু আমরা ক্ষমা সহিষ্ণুতাও শিখতে পারি, ক্ষমা করার মানসিকতা। অনেক সময় এরকম মানুষ দেখা যায় যে কোনো কারণবশত সে হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু আমরা যদি এখন তাকে ক্ষমা না করে আমরা যদি যে না ও এরকম করেছিল, আমার তার সাথে আর সম্পর্ক রাখা ঠিক হবে না,
কিন্তু সে হয়তো ভীষণভাবে ক্ষমা প্রার্থী তোমার কাছে, সে ক্ষমা চাইছে। যে জিনিসগুলো ধর্ম তোমাকে সাহায্য করে, নিজের মানসিক যে একটা পীড়িতা বা একটা মানসিকভাবে পীড়িত মানুষ, ধর্মের অনেক বিষয়বস্তু থাকে যেগুলি কিন্তু মানসিকভাবে পীড়িত মানুষকে উঠে আনতে সাহায্য করে। এই বিষয়গুলি ধর্ম ভীষণভাবে হেল্প করে। ধার্মিক বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে, অবশ্যই কুসংস্কার বাদ রেখে আমাদেরকে এই বিষয়টিও বুঝতে হবে যে নৈতিকতা দেখতে গেলে যেগুলি কুসংস্কার সেগুলির মধ্যে পার্থক্য যাতে আমরা করতে পারি। শুধুমাত্র ধর্মে যা আছে সেগুলি পড়ে গেলাম তা কিন্তু নয়। ধর্মের এমনও অনেক জিনিস আছে যেগুলি অন্ধকারাচ্ছন্ন, সেগুলিকে আমাদের বাদ দিয়ে বা বুঝতে হবে যে কোনগুলি ধর্মের সঠিক দিক এবং ধর্মের বেঠিক দিক, সেই বিষয়গুলিকে আমাদের শিক্ষার মাধ্যমেই বুঝতে হবে। আমরা বিভিন্ন রকমের পড়াশোনা করে এগুলো জানতে পারি, তার এফেক্ট হাতে প্রুফ নিয়ে আমরা দেখতে পারি যে কোন বিষয়গুলি ভালো এবং কোন বিষয়গুলি খারাপ। সেই বিষয়গুলিকে আমাদের বুঝে সেই ধর্মের সেই ভালো দিকগুলিকে আমাদের নিতে হবে। ধর্ম কিন্তু আমাদের এটাও শেখায় একটি ত্যাগের মানসিকতা। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের খুব প্রিয় জিনিস হওয়া সত্ত্বেও সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। প্রিয় জিনিস কিন্তু হয়তো প্রয়োজনীয় নয়। আমাদের কাছে যেটা প্রিয় জিনিস আমরা সেই হিসেবে রেখে দিচ্ছি, অনেকের কাছে কিন্তু সেটা প্রয়োজনীয় জিনিস হতে পারে। সেই বিষয়গুলি কিন্তু ধর্ম শেখায় যে ত্যাগ করো, ত্যাগে কিচ্ছু নেই, ত্যাগ করলে তোমার কিছু ক্ষতি হবে না, তুমি উল্টে মানসিকভাবে অনেক দিক থেকে মানসিকভাবে হালকা হতে পারবে। ধর্ম কিন্তু আমাদের এই বিষয়গুলিকে ভীষণভাবে অবগত করায়। আমাদের বুঝতে হবে সেই বিষয়গুলি কি, সেগুলি কিভাবে পালন করলে তবে গিয়ে সেটা ভালোভাবে ফলপ্রসূ হবে। এরপরে চলে আসি নৈতিকতার এখন বর্তমান যুগে একটি অন্যতম উৎস গণমাধ্যম। গণমাধ্যম এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে আমরা চাইলেও এটাকে এখন আমাদের জীবন থেকে আলাদা কিন্তু করতে পারবো না। এতটাই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যম। আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষই, বরঞ্চ না যুক্ত থাকলে তাকে আমরা ব্যাকডেটেড বলেও কিন্তু সমালোচিত করে থাকি। এবং এই গণমাধ্যমের কারণেই কিন্তু আমরা বহু জিনিস জানতে পর্যন্ত পারি, যে বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা হয়তো আগে অবগত থাকতাম না, কিন্তু বর্তমানে এই গণমাধ্যম আছে বলেই বিভিন্ন কালচার, লোকাচার, অনুষ্ঠান, তারপর কুসংস্কার, এই বিষয়গুলিও কিন্তু আমরা দেখতে পাই। গণমাধ্যম আমাদেরকে বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত করে, ঠিক ভুল তথ্য। আজকে অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের সামাজিক ব্যবস্থায় যে বিষয়টি ঠিক সেই বিষয়টি অন্য একটি সামাজিক ব্যবস্থাতে কিন্তু ভুল হতে পারে। আমাদেরকে সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের কালচার, বিভিন্ন রকমের সংস্কৃতি। আমাদের একটি ধর্মের মধ্যেও যদি আমরা দেখি, আমরা কিন্তু বহু সাংস্কৃতিক বিষয় সম্পর্কে কিন্তু অবগত নই, কিন্তু এখন বর্তমানে আমরা জানতে পারি কারণ গণমাধ্যম উপস্থিত। এটি বিশেষভাবে দেখা যায় যে বর্তমানে আমরা এখন এমনভাবে গণমাধ্যমের সাথে জড়িয়ে গেছি যে আমরা কোনো কিছু জানতে হলে, কোনো বিষয়বস্তু বুঝতে চাইলে একদম সরাসরি গণমাধ্যম বিষয়গুলিতেও জিজ্ঞাসা করলে অনেকেই অনেক রকমের তাদের মন্তব্য কিন্তু তারা দিয়ে থাকে। এবং এই মন্তব্যগুলি কিন্তু সীমিত নয়, শুধুমাত্র আমাদের দেশে সীমিত নয়, এই মন্তব্যগুলি কিন্তু রীতিমতো বিশ্ব জুড়ে প্রবাহিত হয়ে চলেছে। আমরা অনেক বিষয়, অনেক ভালো কাজ, অনেক ভালো মানুষ, তার জীবনের বিভিন্ন রকমের কাহিনী আমরা জানতে পারি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে। গণমাধ্যমের মধ্যে যে মূল্যবোধ থাকে সেটি কিন্তু বিশ্বজনীন। আর এই বিষয়গুলি কিন্তু আর সীমিত নয় শুধু যে আমাদের একটি এলাকার মধ্যে বা আমাদের একটি জায়গার মধ্যে বা দেশের মধ্যে সীমিত, তা কিন্তু নয়। সারা বিশ্ব জুড়েই কিন্তু এই বিষয়গুলি ছড়িয়ে রয়েছে। আমাদের শুধু জানতে হবে কোন বিষয়গুলি ঠিক এবং কোন বিষয়গুলি বেঠিক, তবেই আমরা বুঝতে পারবো
যে মূল্যবোধ বিষয়টি কিভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকবে এবং কি বিষয়গুলিকে আমরা বিশেষভাবে ফোকাস করতে পারব। মূল্যবোধ বিষয়টি গণমাধ্যমের মাধ্যমেও কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই যে একটি ব্যক্তি হয়তো তার জীবনে এমন কিছু নেই, সে সাহায্য করতে পারে, কিন্তু তার যেটুকু রয়েছে সে সেটুকু দিয়েই সাহায্য করছে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রেরণা হতে পারে। গণমাধ্যম না থাকলে হয়তো আমরা এই বিষয়গুলি অনেক সময় জানতেও পারতাম না, সেই কাহিনীটি হয়তো একটি জায়গাতে সীমিত থেকে যেত। কিন্তু আজকে গণমাধ্যম আছে বলে আমরা কিন্তু বিশেষভাবে এই বিষয়গুলি সম্পর্কে অবগত। কিন্তু এখানে আমাদেরকে একটু নজর রাখতে হবে যে গণমাধ্যমের অপব্যবহারও কিন্তু রয়েছে। সেই বিষয়গুলি থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। আমরা যাতে গণমাধ্যমের সঠিক ব্যবহার করতে পারি, সেই বিষয়টি যেন অপব্যবহার না হয়। অনেকেই আছে, অনেক মানুষের ভালো মানসিকতার সুযোগ নিয়ে সেই বিষয়গুলিকে কিন্তু অপব্যবহার করে চলেছে। সেই বিষয়গুলি যাতে আমাদের সাথে না হয়, সেই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। এবং গণমাধ্যমের অনেক জায়গাতে দেখা যায় হয়তো দিকটি ভালো, ইতিবাচক দিক, কিন্তু মন্তব্যগুলো আসছে নেগেটিভ। সেই বিষয়গুলি আমাদের দেখতে হবে যে ভুলটা কোথায়। তাহলে ইতিবাচক দিকের কেন, ইতিবাচক একটি জায়গাতে, ইতিবাচক একটি কাজে তাহলে কেন এত রকমের নেগেটিভ মন্তব্য আসছে? আমাদেরকে সেই বিচার বুদ্ধিটা সেইভাবে কাজে লাগাতে হবে যাতে আমরা বুঝতে পারি যে কোনটি ঠিক কোনটি ভুল। আজকে এটুকুই থাক। এবার উপসংহারে আমরা যদি বলতে পারি, সবশেষে আমরা এটাই বলতে পারি যে ধর্ম, পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম এবং সমাজ আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে থাকে মূল্যবোধ, নৈতিকতা জাগ্রত করতে। আমাদেরকে এইটুকু শিক্ষা গ্রহণ করতে হবে যাতে কোনটি ঠিক কোনটি ভুল সেই বিষয়গুলি আমরা বুঝতে পারি। তবে গিয়েই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে গঠনমূলক দিকগুলি কী এবং কোন বিষয়গুলিকে আমরা সমাজে প্রয়োগ করতে পারবো, যার দ্বারা সামাজিক উন্নতি তথা ব্যক্তিগত উন্নতি সাধন হয়। ব্যক্তিগত উন্নতি তো সাধন করতেই হবে, তার সাথে সাথে সামাজিক উন্নতিও কিন্তু সাধন করতে হবে। আজকে একটি সমাজে থেকে আমি যদি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু সমাজ, আমার উন্নতিতে তো সমাজ উন্নত হচ্ছে না। এখন আমার উন্নতিটা এমন হতে হবে যার দ্বারা সমাজে একটা বিরাট প্রভাব ফেলতে পারে। আমাকে দেখে যেন আর পাঁচটা লোক এরকমভাবে এগিয়ে যেতে পারে যে ও যখন করেছে তাহলে আমরাও করি, ঠিক আমরাও একটা ভালো জায়গায় পৌঁছবো এবং আমাদের এই কমিউনিটি, আমাদের এই সমাজ, আমাদের এই প্রতিবেশী সম্পন্ন যে জায়গা, এই জায়গাটাকে আরও উন্নত, আরও রিমার্কেবল করে থাকতে পারি। এই বিষয়গুলি হচ্ছে আমাদের মূল্যবোধের অন্যতম অঙ্গ। মূল্যবোধ কেবলমাত্র আমাদের জীবনে নয়, সেটা যেন সমাজে তথা দেশের একটি বিশেষভাবে কাজে লাগতে পারে সেই সম্পর্কে আমাদের অবগত হতে হবে। সমস্ত বিষয়গুলির মধ্যে ভুল ঠিক বিচার বিবেচনা যাতে করার মতো ক্ষমতা আমাদের থাকতে পারে, বিষয়গুলির মধ্যে যাতে ব্যক্তি স্বার্থ লুকিয়ে শুধুমাত্র না থাকে, তার সাথে সামাজিক স্বার্থটিও যেন লুকিয়ে থাকে, সামাজিক স্বার্থও যেন থাকে যে একটা মানুষ যখন উন্নত হয়েছে অন্য আরও 5টা মানুষ যাতে সেই পথে এগিয়ে উন্নত হতে পারে, সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আজকের জন্য এটুকুই। পরে আবার কোনো ক্লাসে হয়তো দেখা হবে, আবার কোনো ক্লাসে হয়তো আমরা অন্য কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।